স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গ্রেগরিয়ান পঞ্জিতে 1 ঘন্টা পরেই আসছে নতুন বছর। রাজনৈতিক অস্থিরতার জেরে এবার নিরাপত্তার কড়াকড়ি রাজধানীর বাইরেও। একই কারণে 2014 সালে ভোর থেকে অবরোধও পড়েছি আমরা। এসব নিয়ে আজকের আলোচনা। বছর শেষ, দুর্ভোগ, প্রশ্নবোধক। কথা বলতে স্টুডিওতে আছেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, আছেন গবেষক, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী এবং এটিএন নিউজ লিমিটেডের পরিচালক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে 5 জানুয়ারি যে আমাদের নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটার কি গুরুত্ব আপনার কাছে আছে, কি গুরুত্ব জনগণের কাছে আছে, কি গুরুত্ব আমাদের মিডিয়ারই বা দেওয়া উচিত? মানে এর মধ্যে গুরুত্বের কি আছে সেটা বুঝতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে সরকারি দলের যিনি একজন নেতা আছেন মাহমুদুর রহমান মান্না সাহেব ভালো বলতে পারতেন, তবু একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু বুঝি এখন দুটি লড়াই চলছে, অথবা দুটি বিষয় নিয়ে প্রধান দুটি দল আন্দোলন করে যাচ্ছে। একটি হচ্ছে গণতন্ত্র বা সংবিধানকে রক্ষা করবার, আরেকটি হচ্ছে সংবিধানের বাইরে গিয়ে নাশকতা এবং সংবিধান। মঞ্জু ভাই, নাকি গণতন্ত্র এবং সংবিধান সমার্থক? এখন আমি গণতন্ত্রের সংবিধান তো গণতন্ত্রকে রক্ষার জন্যই যদি এইভাবে ধরি, তারপরে বিস্তারিত আলোচনা হতে পারে। আরেকটি হচ্ছে সংবিধানের বাইরে গিয়ে নিজেদের ক্ষমতা নিশ্চিত করার জন্য, অথবা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে আমি বিজয়ী হব এমন একটি অবস্থান নিশ্চিত করবার জন্য আন্দোলনের নামে, গণ আন্দোলনের নামে গণবিচ্ছিন্ন একটি আন্দোলন চলছে, যেই আন্দোলনের মধ্যে জনগণকে জিম্মি করে নাশকতার চেষ্টা হচ্ছে। এই দুটি চিত্র আমাদের সামনে। সে জায়গায় আমি মনে করি, যেহেতু আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই সময়টায় এবং শেষ যদি ধরি আমরা যে 1990 সালে যেই গণতন্ত্রের জন্য সকল দল একত্রিত হয়ে নতুনভাবে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, সেই সময় 1/11-এর 2 বছর বাদ দিয়ে আমরা গণতন্ত্রের ধারাবাহিকতাই দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি এই নির্বাচনটি সেই কারণেই গুরুত্বপূর্ণ যে অন্তত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন ছাড়া সরকার বদলের অন্য কোনো পথ নাই, এবং যেই দলটি এই ব্যাপারে সোচ্চার তারাও নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আজকে পর্যন্ত 42 বছরের ক্ষমতায় আসেনি। কিন্তু অন্য যারা আন্দোলন করছে তাদের ইতিহাসে আমরা দেখতে পাই নির্বাচনের বাইরে গিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা যাবার ইতিহাস তাদের। কিন্তু এটা অনেক বেশি তাত্ত্বিক গুরুত্ব হয়ে গেল না? মানে আমি জনগণ হিসেবে আমার কাছে কি গুরুত্ব? আমার কাছে তো কোনো সারপ্রাইজ নাই এই ইলেকশন নিয়ে কি হবে, আমি অংশগ্রহণ করলে কি হবে, না করলে কি হবে। এখানে অবশ্যই এই প্রশ্নের যদি আপনি আমাকে 2 মিনিট সময় দেন আমি তাহলে বলি। 1 মিনিটে বলেন। 1 মিনিটের মধ্যে হলে জনগণের কাছে গুরুত্ব নাই আবার আছে। প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না। জনগণ কিন্তু অপেক্ষায় ছিল সকল দলে অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্যই কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এগিয়ে যাচ্ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু আহ্বান জানিয়েছেন। অনেকে বলেন তাহলে কেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো? আমরা সকলেই জানি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটি গণতান্ত্রিক দল, তাদের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কমপক্ষে 3 জন একেবারে যোগ্য প্রার্থী আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অন্যদের তুলনায়। সেই ক্ষেত্রে যদি একটা প্ল্যান করা নির্বাচন হতো, সাজানো নির্বাচন হতো, তাহলে 300টা জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে পারতেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু তার প্রত্যাশা ছিল, যতটুকু আমি বিশ্লেষণ করে মনে করি, প্রত্যাশা ছিল শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল নির্বাচনে আসবেন। সর্বশেষ তারানকোট যে সমঝোতা চলছিল তার মধ্য দিয়ে, যেই কারণে তিনি অধিকাংশ জায়গায় একজনকেই প্রার্থী করেছিলেন এবং বিদ্রোহী প্রার্থী যেন কেউ না হয় এই ব্যাপারেও তারা সতর্ক করেছিলেন। সেই কারণে শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল না যাওয়াতে দেখা গেল 154টি আসনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ফলে আমি মনে করি এখনো বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে সেই মানুষের কাছে এই নির্বাচনের তাৎপর্য আছে, কারণ নির্বাচন না হলে অসাংবিধানিক সরকারের প্রক্রিয়াই আবার পথ প্রশস্ত। আমি অবশ্য এই জবাবের সাথে মানে একটু দ্বিমত পোষণ করি, তারপর আমার দ্বিমত থাক। জনাব আফসান চৌধুরী, আপনার কাছে এই নির্বাচনে কি গুরুত্ব আপনি যদি একটু বলেন। আমার কাছে মনে হয় যে নির্বাচনের যে গুরুত্বটা দুইটা দিক থেকে আছে। একদিকে নির্বাচনের দিক থেকে এটার কোনো গুরুত্ব নেই, এবং এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এটার জন্য দীর্ঘ পরিকল্পনা করতে হয়েছে। তো আমার মনে হয় আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ যখন 15th অ্যামেন্ডমেন্ট করেছে, নিশ্চিতভাবে দেখা যায় যে আওয়ামী লীগ জানতো বিএনপি কি করবে, এবং বিএনপি যে ধরনের দল, এর বাইরে বিএনপি খুব একটা খেলতে পারে না, এমন কোনো মেধাও তার নাই যে খেলতে পারবে। সেই কারণে আওয়ামী লীগ যখন 15 সংশোধনী করেছে, এবং যদি আপনি 15 সংশোধনী সম্পর্কে দেখেন, যে কমিটি ছিল যারা এটা নিয়ে আলাপ করেছে, তারা বলেছে যে 15 সংশোধনী পাশ করলে এই ঘটনাই ঘটবে। আপনি যদি কামাল হোসেন থেকে আরম্ভ করে যত জুরিস্ট আছে তাদের লেখা দেখেন, প্রত্যেকে বলেছে যে 15 সংশোধনী হলে এইটা একটা বিরাট সমস্যা হবে। কামাল হোসেন আরেকটা জায়গায় বলছেন যে কোর্টের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল যে এইটা প্রয়োজন আছে, তাও নেই।
দুইটা নির্বাচন কি এটার আন্ডারে হতে পারতো? তাও নেই। আমার মতে আওয়ামী লীগ যেটা করেছে এটা খুব সিনিক্যাল। আওয়ামী লীগ এইবারে কেন এই নির্বাচন করতে সাহস পায়নি আমি বুঝি না, কারণ এটা তো দরকার ছিল না। আমাদের তো 1990 থেকে নির্বাচন হচ্ছে, খাড়া করে হলে যা করে হচ্ছে। এই কারণে আওয়ামী লীগের যে নির্বাচনটা এখন যেটা দাঁড়িয়েছে, আমার মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগের লোকরা আমাকে বলেছিল যে শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতায়, সেটা বারবারই বলেছে। কিন্তু আপনি পঞ্চদশ সংশোধনীর কথা বলছেন, যে কিন্তু পঞ্চদশ সংশোধনী হওয়ার আগেও আমরা কিন্তু যখন ত্রয়োদশ সংশোধনী বহাল ছিল, মানে 2006 সালে কিন্তু একই অবস্থা দেখেছি। কারণ এবং বেগম খালেদা, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2011 সালের মে মাসের 1 তারিখে তিনি বলে দিয়েছেন যে বিচারপতি এম এম খালের অধীনে তিনি নির্বাচনে যাবেন না। ওরা ওই মনে করেন শুধু 2001 না, আপনি যদি 96 দেখেন, 96তেও ঝামেলা হয়েছে, 2001-এ ঝামেলা হয়নি, 2001 নির্বাচনের পরে ঝামেলা হয়েছে। 2006 যেটা বিএনপি করেছে, এটা আমি শব্দটা ব্যবহার করছি না, যেভাবে তারা নির্বাচিত হওয়ার চেষ্টা করেছে, তার ফলে 111 ঘটনাটা ঘটেছে। অতএব দুইটা দলের কোনোটাই গণতন্ত্রকে শ্রদ্ধা করে না, ক্ষমতায় আসতে চায় যে করে হোক। তো আওয়ামী লীগ অনেকটা বুদ্ধিমত্তার সাথে এই কাজটা করার চেষ্টা। বিএনপির যে মোটা মাথায় যে আমরা আমাদের লোককে প্রেসিডেন্ট করবো, এবং শেষ পর্যন্ত কি হাস্যকর পরিবেশে প্রধানমন্ত্রী এবং কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হয়েছে। অতএব আমার মনে হয় না সাংবিধানিক কোনো গুরুত্ব এই নির্বাচনের কারণে হবে। কিন্তু সমস্যা যেটা দেখা যাবে, 5 তারিখে নির্বাচন তো হচ্ছে, নির্বাচন তো হয়েই গেছে, অ্যাকচুয়ালি মেজরিটিও ফর্ম করা হয়ে গেছে, চাক আর না চাক। কিন্তু 5 তারিখের পরে কি পরিস্থিতি হবে এটা কেউ জানে না, এবং এই পরিস্থিতিটাই হচ্ছে সংকট। জনাব মাহমুদুর রহমান মান্না, 5 জানুয়ারির এই নির্বাচনের কি গুরুত্ব বা তাৎপর্য আপনার কাছে? প্রথম কথা হলো যে আমি এটাকে কোনো নির্বাচনই বলতে রাজি নই। এটা কোনো নির্বাচন হচ্ছে না। ধরেন সরকারি দল, অবশ্য মঞ্জু বললেন যে আমি সরকারি দল করি, হ্যাঁ আমি সরকারি দল তো করতে পারলে করতাম, করতে পারিনি, এসব কারণেই পারিনি। মানে করতে পারলে কি এখনো করতেন? করতে পারলে হ্যাঁ, আমি যেরকম করে ভাবি সেরকম করে করতে পারলে করবো, আমি যেরকম করে ভাবি, কিন্তু সেই ভাবনার কথাটা বলতে হবে। সেটা হলো কি, মানে আমি যেমন মনে করি যে এই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে 5 তারিখে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় ধরেন 6 দশকের বেশি সময়ের যে গণতন্ত্রের সাথে তার যে সম্পর্ক, এর মাঝে ব্যত্যয় আছে, বড় বড় ব্যত্যয় আছে। এইটা আর একটা বিরাট ধরনের কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছে পুরো দলটার উপরে। বলা হচ্ছে যে কেন আমরা যেটা করছি সেটা কি কনস্টিটিউশন ভায়োলেট করছে? একজন যদি দাঁড়িয়ে থাকে তো একজনই জিতবে, এটাতে অসুবিধা কি আছে? কিন্তু খেয়াল করা দরকার, 300-র মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো। কনস্টিটিউশন এটাও বলছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। তো প্রত্যক্ষ ভোটে হলো নাকি এটা? মানে টেন্ডারবাজি যেরকম নেগোসিয়েশন করা হয়, এটাও আপনি ভোট একটা নির্বাচন বাজি করলেন, মানে নেগোসিয়েশন করে। এইটাকে কোনোভাবেই একটা গণতান্ত্রিক নির্বাচন বলা যেতেই পারে না। কিন্তু সরকারের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সরকারি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কারণেই হোক, যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এটার একটা মানে কি বলেন আপনারা, ম্যানিপুলেশন বলেন, ম্যানুভারিং বলেন, একটা কায়দা কানুন করে তারা এই কাজটা করছেন। ধরাটা খেয়েছেন কেন? আসলে এতখানি কেলেঙ্কারির মধ্যে তারা পড়তেন না যদি হোসেন মোহাম্মদ এরশাদ এরকম ডিগবাজি না দিতেন। তাহলে কিন্তু এরকম 154 জন জিততো না, হয়তো দেখা যেত 300 আসনেই কথিত এক বিরোধী দল নির্বাচন করতেন, প্রতিদ্বন্দ্বিতা হতো, এবং তাতে করে এটাকে একটা নির্বাচনের চেহারা দেওয়া যেত। কিন্তু উনি যখন চলে গেছেন, তখন আবার দলের মধ্যে একটা প্রতিযোগিতায় লেগেছে। মিস্টার এক্স যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন, তো আমি কি আর ছোট নেতা, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী থাকবে, এটা আমারও মান সম্মানের ব্যাপার। এই করে চাপাচাপি এই করতে করতে 154 পর্যন্ত গেছে। তারপরে অনেকে বুঝেছেন যে না, খুবই খারাপ হচ্ছে, তখন এটা থামিয়ে দিয়েছেন। বাট বাই দিস টাইম এই নির্বাচনের আর কোনো গুরুত্ব থাকছে না, গুরুত্ব কেবল সরকারি দলের কাছে থাকছে। আমি তার সাথে সাথে একটা জিনিস যোগ করি যে এটার মধ্যে দিয়ে ধরেন সূর্য উঠবে, সূর্য ডুববে, 5 তারিখও পার হয়ে যাবে। এটাকে নির্বাচন বলবেন কিনা, এটা তো আমি মনে করি যে কি বিবেচনায় নির্বাচন বলবেন, যেখানে 154 তো হলোই না। তারপরেও একটা ফলাফল ঘোষণা হবে, তারপর একটা সরকারও ঘোষিত হবে, কিন্তু তখন বিরোধী দল বলবে এবং বলার পক্ষে মানুষ রায় দেবে যে এটা আর যাই হোক একটা নির্বাচিত সরকার নয়। এই নির্বাচন পর্যবেক্ষণ করবার জন্য পৃথিবী থেকে কেউ আসছে না, অলমোস্ট কেউই না। তারা সবাই বলছেন এটা পর্যবেক্ষণ করবার মতো কোনো নির্বাচন নয়। তার মানে কি নির্বাচনের প্রেস্টিজ থাকলো না। সারা বাংলা বিশ্বে বাংলাদেশের যে একটা আলাদা ইমেজ গড়ে উঠছিল, একটা মানে উদীয়মান অর্থনীতি, গণতন্ত্রের দেশ হিসেবে, পুরো জিনিসটাই মার খেয়ে যাচ্ছে।
মান্না ভাই, আপনি একটু যদি সংক্ষেপে বলেন, আপনি সরকারি দলের ভূমিকার কথা বললেন, এক্ষেত্রে বিরোধী দল কি কোনো পয়েন্ট পেল, কোনো বা বিএনপি জামায়াত যারা বিরোধী দলে আছেন, এই বিরোধী দলে অনেকেই আছেন, কিন্তু এই 18 দলের কি জনগণের কাছে কোনো পয়েন্ট পেল এই কয়দিনের ঘটনা? জামাত সম্পর্কে আমি এখানে কোনো কমেন্ট করবো না, কারণ জামাতকে এই লড়াইয়ের সাথে আমি সম্পৃক্ত দেখতে চাই না। জামাত দেখেন আগে আওয়ামী লীগের সঙ্গেও তারা মিশেছিল, এখন আবার বিএনপির সাথেও মিশেছে। তারা এরকম কৌশলই করেছে যে এরকম একটা ধারার সাথে তাদের থাকতে হবে, যেহেতু তারা তাদের কলঙ্কের ইতিহাস আবার এরকম যেটা অনুমোচনীয়, ওটা তারা কোনোদিনও মোচন করতে পারে, সেই জন্য তারা ছিল, তাদের সাথে আমি ধরছি না। বাকি যদি আপনি দেখেন তাহলে আমি মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে দেশের সামগ্রিক জনগোষ্ঠী আছে। বিএনপি যেহেতু প্রধান বিরোধী দল, অতএব তারা এটার চ্যাম্পিয়ন হয়েছে নিজেদের অবস্থানের কারণে। বিএনপি যে আন্দোলনটা গড়ে তুলেছে সেরকম না, তারা গণতন্ত্রের জন্য কিছুই করে নাই। গণতন্ত্রের লড়াই করা মানে কিন্তু কেবল একটা ভোট করা নয়, তার সাথে অনেকগুলো অনুষঙ্গ আছে, অনেক দাবি থাকতে পারে, নৈতিক প্রশ্ন থাকতে পারে, সাংবিধানিক প্রশ্ন থাকতে পারে, এগুলো নিয়ে কোনোটাই তারা কোনো কিছু করে নাই। আর সর্বশেষ তারা যেটা করলো মানে অবরোধ দিয়ে নিজে অবরুদ্ধ হয়ে বসে থাকে, কিছু করলে না। এবং এটাতে তো সরকারের কিছু ভূমিকা আছে, বালি ট্রাকগুলি ঠিক বেগম জিয়ার বাসার সামনে গিয়ে বিকল হচ্ছিল বারবার, এগুলো সবই সরকারের ভূমিকা। কিন্তু পুরা ঢাকা শহরে এক হাইকোর্ট আর প্রেস ক্লাব, তাও প্রেস ক্লাব তো ছোট্ট একটা বিষয়, বাকি কোথাও কোনো মিছিল করা গেল না। ওই জায়গাতে একটা দুঃখজনক বিষয় হচ্ছে কি, মিছিল বার করতে চেষ্টা করে গুলি খেয়ে মারা গেল শিবিরের একটা ছেলে। ছাত্রদল, যুবদল কেউ কোথাও নামে নাই, ওরা খালি মনে করেছে যে ভোট তো পাবোই, 5টা সিটি কর্পোরেশন যেরকম জিতেছি আমরাই ক্ষমতায় যাচ্ছি, এবং মনের দুঃখে মারা যাচ্ছে তারা যে আমরা ভোটটা করতে পারি, আন্দোলন করার চিন্তা ভাবনা। মঞ্জু ভাই, আপনাকে কাছে জানতে চাইবো যে বিএনপি কেন জামায়াতকে ছাড়ছে না, এই বিষয়ে কিন্তু আপনারা সোচ্চার। বর্তমান সমঝোতা এইটাকেই একটা বাধা হিসাবে অনেকেই দেখছেন। তো জামায়াতের নেতারা আওয়ামী লীগে যোগ দিলে কি কোনো অসুবিধা হয় না? মুক্তিযুদ্ধের চেতনায় কি তখন কোনো আঘাত লাগে না? আমি প্রথম আলো কোট করতে চাই আজকে যে হানিফের হাত ধরে জামায়াতের নেতা আওয়ামী লীগে, এরকম শিরোনামে একটি খবর ছাপা হয়েছে। বাকিটা নিশ্চয়ই আপনি জানেন যে তিনি বলেছেন যে অবশ্যই জামাতের লোক যদি আওয়ামী লীগে যোগ দেয় অথবা সিপিবি কমিউনিস্ট পার্টিতে যোগ দেয় একই রকম অপরাধ। কিন্তু আমরা যেটা করি, আমরা প্রায়শই তুলনা করতে গিয়ে দেখা যায় যে 96 সালের উদাহরণ দেই। 96 সালে যুগপৎ আন্দোলন করেছিল জামাত, যখন সংসদে বিরোধী দল ছিল আওয়ামী লীগ সহ জামাত। যুগপৎ আন্দোলন করা, এটার উদাহরণটা আমি এরকম দেই যে আপনার মহল্লার মধ্যে একজন ডাকাত বাস করা আর আপনার ঘরে একজন ডাকাত বাস করার যেই তফাৎ, আমি এই রকম তফাৎ দেখি। আজকে ডাকাতকে ঘরে বসিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া বা বিএনপি, বিষয়টা এরকম। আর এর সাথে আমি যোগ করে বলতে চাই, কিন্তু মজু ভাই, আমার প্রশ্ন ছিল যে আজকে মানে গতকাল সোমবার রাত 9টার দিকে কুষ্টিয়া শহরে যুবলীগ আয়োজিত নির্বাচন সভায় মাহবুবুল আলম হানিফের সঙ্গে করমর্দন করে জামাতের কুষ্টিয়া জেলা জামাতের রোকন নওশের আলী আওয়ামী লীগে যোগ দিলেন, এবং সেটি প্রচুর করতালি, প্রচুর শুভেচ্ছার মধ্যে দিয়ে এটি হলো। আমি আজকের ঘটনা বলছি। অবশ্যই খালেদ মহিউদ্দিন, এটা হচ্ছে আমাদের 300টি আসনের একটি আসনের চিত্র। এখানে কিন্তু আমরা যারা বিশ্লেষক এখন তারা বলছেন যে জামাতকে রাজনীতি করতে দেয়া না দেয়া নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন বলা হচ্ছে যারা সুনির্দিষ্ট যুদ্ধাপরাধী তাদের ব্যাপারে কোনো দলে যাওয়া না যাওয়ার ব্যাপারে তীব্র যতটা আপত্তি, জামাতে ইসলামীর যারা সমর্থক তারা তো বাংলাদেশে এখনো বাস করে, জামাতের নেতৃবৃন্দ হয়তো মুক্তিযুদ্ধে তাদের ভুলের জন্য ভুল স্বীকার করে না, বাংলাদেশকে তাদের নেতৃবৃন্দ এখনো পরিচালিত করতে চায় পাকিস্তানের ভাবধারা, কিন্তু জামাতের যে ব্যাপক সমর্থক আছে এদেরকে তো আমরা সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে বের করে দিতে পারছি না। সুতরাং তারা যদি আওয়ামী লীগে যোগ দেয় আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো। সেই ক্ষেত্রে যদি তারা সুনির্দিষ্ট যুদ্ধাপরাধী কেউ না হয় সেই ক্ষেত্রে হয়তো বিবেচনার সুযোগ আছে, কিন্তু তারপর আমি মনে করি যে আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধের পক্ষে এত বড় কথা বলছে সেই সময় অবশ্যই এটি নিন্দনীয় ঘটনা, এবং এই ধরনের ঘটনা যদি জাতীয় পর্যায়ে চলতে থাকে তাহলে তাদের আর মোরাল সেই শক্তি থাকবে না যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যারা যখন যে এই কথাটি বলছে। এর সাথে আমি খালি একটু অ্যাড করতে চাই খালেদ, যেটা মান্না ভাই বলছিলেন যে জামাতের বিষয়টিকে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত করতে চাই না, সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম আওয়ামী লীগ বিএনপি প্রধান দুটি দলের কিন্তু আন্দোলনের মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা, কিন্তু এর মধ্যে তৃতীয় শক্তি হিসেবে যে জামাতের এজেন্ডা কিন্তু এটি না, জামাতের এজেন্ডা হচ্ছে তাদের নেতাদের মুক্ত করা, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। সেই এজেন্ডাতে বাস্তবায়ন করতে গিয়ে প্রধান বিরোধী দলের আন্দোলনকে গণবিচ্ছিন্ন করে আউটসোর্সিং করে তারা নাশকতার মধ্যে নিয়ে গেল, যার ফলে
এই গণতন্ত্রের যে আন্দোলনটি সেই আন্দোলনটি গণবিচ্ছিন্ন আন্দোলনে পরিণত হবে। মঞ্জু ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। আফসান ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, 90, 96, 2006 অভিজ্ঞতা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই যে এইসব কঠোর আন্দোলন করা, জনগণকে কষ্ট দেওয়া বা অবরুদ্ধ করে রাখা, তার বাইরে সরকারি দলকে দাবি মানানোর জন্য আসলে বিরোধী দল কি বা করতে পারে, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, আপনার কাছে জানতে চাইছিলাম যে 90, 96, 2006 অভিজ্ঞতায় যে কঠোর আন্দোলনের সুফল পায় দলগুলো, এটা কেন? আমার মনে হয় আপনি যদি আমি তো ইতিহাসের মানুষ, 1990 ধরা উচিত না, মানুষের যাওয়া উচিত 1973-এর নির্বাচন। 1973-এর নির্বাচনটা খারাপ নির্বাচন ছিল, কিন্তু তারপরে 73 থেকে 2 বছর নির্বাচন টিকে ছিল, 2 বছর সাংবিধানিক সরকার। আমাদের গোটা 42 বছরে আমাদের মাত্র 2 বছরের সাংবিধানিক সরকার, এটা কিন্তু একটা খুব মৌলিক বিষয়। আমরা অসাংবিধানিক জীবনযাপন করতেই অভ্যস্ত। অতএব আমাদেরকে কোনো অবস্থাতে কেউ যদি বলে যে কোন পদ্ধতিতে বিরোধী দল হোক বা কোনো গোষ্ঠী হোক ক্ষমতায় কারোর সঙ্গে কথা বলবো, আমাদের কোনো এক্সাম্পল নাই। আমরা 90-তেই বলেন, আপনি যে কোনো সময় বলেন, 96 বলেন, 2000 বলেন, এনি টাইম আমরা শক্তির উপরে নির্ভর করেছি, বিদেশের উপরে নির্ভর করেছি, এবং আমাদের জনপ্রিয়তাটা আমাদের কাজের জন্য কখনো হয় না, আমাদের প্রতিপক্ষ যে সে তার খারাপ কাজের জন্য হয়। তো যে দেশে আপনার রাজনৈতিক বা সাংবিধানিক ঐতিহ্য গড়ে ওঠে না, সেই দেশে এই ধরনের প্রশ্ন তো কোনো মানে হয় না। কারণ আমরা কি বলছি, বেসিক্যালি সাধারণত রাস্তার আন্দোলন হয় যখন আপনার সাংবিধানিক পথগুলো বন্ধ হয়ে যায়। তো যদি আপনার দেশের মোটামুটি প্রধান রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়গুলো হচ্ছে 1969 যখন সংবিধান ফেল করেছে, 1971 যখন সংবিধান ফেল করেছে, এবং বা টেনে নিয়ে গিয়ে 1990 যখন সংবিধান ফেল করেছে, আপনি বলবেন যে আপনার দেশের কোনো রাজনৈতিক সাংবিধানিক ঐতিহ্য নাই। সেই ক্ষেত্রে কোনো কিছু বলা যে এইভাবে বিরোধী দল ব্যবহার করলে হবে, কেউ বলতে পারবে না। আমার মনে আছে যখন এরশাদ ক্ষমতায় গেল, আওয়ামী লীগের বহুত লোক বলেছে আমরা খুব খুশি হয়েছি, কারণ এরপরে বিএনপি আর থাকবে না। অর্থাৎ এমনকি কোনো কোনো সরকার, কোনো কোনো দল তারা এটাও চাইবে যদি সেনাবাহিনীও ক্ষমতায় যায়, আমাদের অসুবিধা নেই যদি বিরোধী দলের ক্ষতি হয়। আমাদের সাংবিধানিক ঐতিহ্য নাই বলে আমরা সাংবিধান বহির্ভূত জীবনযাপন করছি, আমাদের আগামীটাও এইরকমই থাকবে, কারণ আমাদের কোনো পদ্ধতি আমরা শিখিনি। কিন্তু আপনি যে 2 বছরের কথা বললেন, 73 থেকে 75, 90 পরবর্তী যে 4টি নির্বাচিত সরকার আমরা পেলাম, সেইগুলিকে কি আপনি বলবেন না সাংবিধানিক সরকার? আপনি দেখেন 1972 থেকে দেখেন আপনি এই 1990 সরকারটা কিভাবে হয়েছে, একটা তত্ত্বাবধায়ক সরকার, এটাতে কোনোভাবে এটা গণতন্ত্রের বিজয় বলা যায় না। 91 থেকে যদি বলি, না আমি বলছি যে যখন আন্দোলন করে আপনি একটা ব্যবস্থা বার করলেন, আপনি তো এটাকে তো গণতন্ত্রের বিজয় না, আপনি রাস্তায় আন্দোলন করছে কার সঙ্গে? একটা মিলিটারি সরকারের বিরুদ্ধে। মিলিটারি সরকার একটা সিভিলিয়ান ফেস আপনি বলতে পারেন। কিন্তু এই কন্টিনিউটি যখন আপনার ভেঙে গেছে, দুইটা বড় জিনিস আমাদের এই রাজনৈতিক সাংবিধানিক কন্টিনিউটি ভেঙেছে। এক হচ্ছে 4th সংশোধনী, অর্থাৎ বাকশাল, তারপরে হচ্ছে মার্শাল ল সরকার। আমরা এই দুটোকে এখনো সামলাতে পারিনি, কারণ যতবারই সামলাতে যাই আমরা পূর্বেকার সংশোধনীগুলোতে নিয়ে হাত দিই, এবং শেষ পর্যন্ত এসে আমরা গোটা জিনিসটাকে এমন একটা সংশোধনী পাশ করেছি যার ফলে আগামীতেও আমাদের আরো, যদি এই পরিস্থিতিও থাকে, আগামী 4-5 বছরের মধ্যে অবস্থা উন্নতি হওয়ার সুযোগ তো নাই। বিএনপি তো বলবে না যে না আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে আমি নির্বাচন করতে যাবো। মান্না ভাই, এই ব্যাপারে আপনার মতামত শুনবো। আমাদের দর্শকরাও জানতে চাইছেন, আমাদের আসলে গবেষক দলও আগে থেকে জানতে চাইছিলেন। এটা একই প্রশ্ন প্যারাফ্রেজ করে এরকম হয় যে টক শোতে কি মুক্ত মনে আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান আপনি প্রকাশ করতে পারছেন কিনা, নাকি কোনো শঙ্কায় রেখে ঢেকে কথা বলতে হয় আপনার? আমি কোনো রেখে ঢেকে বলি না, আমি যেটা ঠিক মনে করি আমি তা বলি। হ্যাঁ, এইটা বলতে পারেন যে এটা বলবার কারণে আমি কি কারো বিরাগ ভাজন হচ্ছি? হয়তো হচ্ছি। তো সেটা হিসাব করলে মানে দেশটা এভাবে বিভাজিত যে আপনি যাই বলেন কারো অনুরাগ কারো বিরাগ তো হবেই। সেক্ষেত্রে মানে ইউ গো বাই দি লাইন, যেটা ঠিক আছে সেই দিকেই বলাই আমি মনে করি ঠিক আছে। আমি কাউকে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলগত বিদ্বেষ থেকে তো কোনো কথা বলছি না, আমি আমার কথা বলছি। আর আমি এটাও সাথে সাথে স্বীকার করব বা বলবো যে তুলনামূলকভাবে কিন্তু আগের চাইতে অনেক বেশি
এই টকশোতে মন খুলে কথা বলা যায়। টকশোতে কথা বলবার কারণে কেউ জেল খেটেছেন, টকশোতে কথা বলবার কারণে কেউ অন্যভাবে নিগৃহীত হয়েছেন, এরকম কিন্তু ঘটনা নেই। এখন যদি আমার কথা বলেন যে আমার কথা যদি বলেন যে অ্যাঙ্কর আর করতে পারছি না এখন পর্যন্ত। মান্না ভাই, ডক্টর আফসার চৌধুরী যে প্রসঙ্গটি তুললেন যে আমরা আসলে সাংবিধানিক আমাদের কোনো ঐতিহ্যই নেই, সেটি ব্যাপারে আপনার একটু না, এই সম্পর্কে আপনি বলেছেন। আমি মনে করি আমি নিজেকে এরকম কোনো সংবিধান বিশেষজ্ঞ মনে করি না, যে জন্য আমি ওনার কথার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না, কিন্তু আমি তর্কে প্রবৃত্ত হতে চাই না। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন তার জবাবটা আমার কাছে কিন্তু একটু ভিন্ন মনে হয়। ধরেন উভয় দলই যে এই রকম একটা কঠোর আন্দোলন শব্দটা বলছেন করছেন কেন, ধরেন বর্তমান সময়ের কথা যদি বলেন, আমাদের এখনকার সবচেয়ে বড় সমস্যা কি কেমনে নির্বাচন করতে হবে, এটা তো যে কোনো দেশে অনেক আগে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা ছিল। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করে আমরা সামনের দিকে যেতে পারি কেমনে, মানুষের সমস্যার সমাধান করতে পারি কেমনে, সেই বিষয়গুলোতে যাওয়া দরকার ছিল। কিন্তু আমাদের মূল দলের মূল নেতা বা নেত্রীদের কাছে এজেন্ডা কিন্তু ভিন্ন। তারা তাদের ছেলেদের বসাতে চায় ক্ষমতায়, তারা তাদের পরিবারকে অর্থবিত্তের মালিক করতে চায়, তারা মূলত দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, দেশের সমৃদ্ধির পথে মূল যে সমস্ত এজেন্ডা হওয়া উচিত, সংবিধানের গণতন্ত্রায়ন বা রাষ্ট্রের গণতন্ত্রায়ন, প্রশাসনের গণতন্ত্রায়ন, আপনার অনুমতি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি। ধরেন আপনি তো এই দলটার সাথে কতদিন ধরে, অনেকদিন ধরে আছেন? হ্যাঁ, 2 যুগের বেশি ধরে দলটার সঙ্গে ছিলেন। এই দলটার আচরণ তো এরকমই ছিল, আপনি কেন এই দলটার সঙ্গে থাকলেন এত দীর্ঘদিন ধরে? মানে এটা হলো আমার একটা বলতে পারেন যে উপায়হীন অবস্থা। আমি তো সমাজতন্ত্রের সংগ্রাম আন্দোলনে ছিলাম, একটা পর্যায়ে আমার মনে হচ্ছে যে সমাজতন্ত্র হবে না, তার মধ্যে একটা কল্যাণধর্মী রাষ্ট্র হওয়া দরকার। আমি মানে ইউরোপ যখন ভাঙছে, মস্কো যখন ব্যর্থ হয়ে গেল, তখন আমি মনে করেছি যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেহেতু সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, এর মধ্যে এতগুলো বছর যে গ্যাপ, আমি তো জাসদ করেছি মেলা বছর, আওয়ামী লীগের ভেতরে এত খারাপ অবস্থা আমি তখন বুঝিনি। ঢোকার পরে যখন দেখছি তখন লড়াই করার চেষ্টা করছি। মূলত এই লড়াই করতে গিয়েই কিন্তু আমি নেতৃত্বে বিরাগ ভাজন হয়েছি। যে নেতৃত্ব আমার প্রতি যথেষ্ট স্নেহ ভালোবাসা রাখতেন, তারাই মনে করেছেন যে একটু নিয়ন্ত্রণের বাইরেও নিজে যাবো, যে সেরকমই করে। আস্তে আস্তে দূরত্বটা হয়ে গেছে, ফলে অবস্থাটা দেখেন, আমি কিন্তু বহিষ্কৃত নই, আমি পদত্যাগও করিনি, কিন্তু আমি দল করছি না, ওরাও জানে যে আমি দলের কেউ নই, এরকম একটা পরিস্থিতি। জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মানে আমি আজকে এইচটি ইমামকে একটু উদ্ধৃত করতে চাই আপনার সামনে, যে উনি বলছেন আজকে নির্বাচন পরিচালনা কমিটি কো চেয়ারম্যান জনাব এইচটি ইমাম বলছেন নির্বাচন যে পুরোপুরি শান্তিপূর্ণ হবে সেই গ্যারান্টি নেই, তবে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ করতে, ভোট গ্রহণের দিন কারচুপির কোনো সুযোগ থাকবে না। তো এই কথাই যদি হয়, শান্তিপূর্ণ নির্বাচনে গ্যারান্টি যদি না থাকে বলে জনাব এইচটি ইমামের উপলব্ধি হয়, তাহলে ভোটাররা ভোট দিতে কেন যাবে? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। এই সরকারি থাকার সুবিধা অসুবিধা এখানেই, যেহেতু তিনি এখন সরকারি দলে আছেন আবার সরকারে নাই, ফলে এই কারণে কথাবার্তা বলেন তাদের মতো করে। ফলে সরকারের ভূমিকা তো জনগণের নিরাপত্তা বিধান করা, সেই কারণেই উচিত ছিল দায়িত্বশীল কথা বলা। কিন্তু রিয়েলিটি, বাস্তব অবস্থা যদি দেখি, উনি যেই কথাটি বলেছেন বাস্তব ঘটনা হলো তাই, যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকেও যদি মাঠে নামিয়ে দেওয়া হয়, এর মধ্য দিয়ে 16 কোটি মানুষের নিরাপত্তা বিধান করা সম্ভব না। যদি নাশকতার জন্য সুইসাইড বোমার মতো অ্যাটিটিউড নিয়ে, মরলে শহীদ বাঁচলে গাজী, এই অ্যাটিটিউড নিয়ে যদি কেউ নাশকতার তৈরি চেষ্টা করেন, সেখানে সম্ভব না। সেই ক্ষেত্রে গণ আন্দোলনের বিপরীতে যদি গণ রাজনীতি করা যেত, যেই দলের কথা বললেন মান্না ভাই, এর সাথে যদি জনগণের সম্পৃক্ততা থাকতো, আওয়ামী লীগ যদি মাঠে ময়দানে থাকতো, সেই ক্ষেত্রে হয়তো এটার একটা মোকাবেলা করা সম্ভব ছিল বা জনগণের নিরাপত্তা বিধান করা সম্ভব ছিল। কারণ আমরা লক্ষ্য করেছি গত 1.5 বছরে কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ঢাকায় কি বাইরে কোথাও জনগণের নিরাপত্তা বিধান করতে পারেনি। ফলে আমি মনে করি এই সরকারের বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা অনেক সময় মন্তব্য করেন, এই মন্তব্যের সাথে কখনো কখনো সত্য বেরিয়ে আসে, কখনো কখনো আবার দায়িত্বহীনতার ব্যাপারও ঘটে। এর সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই, যেটা মান্না ভাইয়ের সাথে একটু প্রশ্নের সাথে আমার একটা পর্যবেক্ষণ, সেটা হলো যে আওয়ামী লীগ একটি দীর্ঘ গণতন্ত্রের ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে বিভিন্ন সময় আপনি যেটি বলছিলেন যে তাদের চরিত্র এরকমই, তারপরও কিন্তু সৃষ্টির পর থেকে যারা নেতৃত্ব দিয়ে তৈরি করেছিলেন একদিকে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে আমরা যদি দেখি, যখন থেকে 75-এর পর থেকে সেনা শাসন শুরু হলো, সেনা ছাউনি থেকে দল গঠন করা, তখন এক ধরনের প্রতিযোগিতা চললো কিভাবে ক্ষমতা থাকা যায় অথবা ক্ষমতায় যাওয়া যায়। তখন অতি ডান অতি বাম সকলে গিয়ে মিশ্রিত হয়ে আওয়ামী লীগের যে মূল লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ শুরু হয়েছিল, সেই ধারায় আর থাকলো না। ফলে এক এক সময় আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার কাছে, চেতনা কি মানে তৈরি করে,
না, মুক্তিযুদ্ধের চেতনা যে মূল চারটি লক্ষণীয় মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি এর মধ্যে জাতীয়তাবাদ, কোনটি এই মুহূর্তে প্রিভেল করছে বলে আপনার মনে হচ্ছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ? এখন অন্য যারা রাজনীতি আওয়ামী করছে, লীগ ক্ষমতায় আছে 5 বছর, অন্য যারা রাজনীতি করছে তাদের মধ্যে অন্তত বেটার, মানে এখন আমাকে মনদের মধ্যে বেটার অপশন চয়েস করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, বর্তমান রাজনীতি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্টজনেরা মুখ খুলতে শুরু করছেন, কেউ কেউ আবার এটা নিয়ে সমালোচনাও করছেন। বিশেষ করে আওয়ামী লীগ থেকে, মানে আওয়ামী লীগের বিভিন্ন নেত্রীরা এরকম বলছেন যে রাজনৈতিক দলে যোগ না দিয়ে কিংবা দল গঠন না করে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে নাগরিক সমাজের বিশিষ্টজনেরা আসলে কতটুকু পর্যন্ত জড়িত হতে পারেন সেটা প্রশ্ন সাপেক্ষ। আপনি কি মনে করেন? এটা বলার কিছু নাই। সবচেয়ে আগে তাহলে তো টক শোতে যারা আসে তাদের ধরে পিটানো উচিত, আমরা বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে রাজনীতি যে এটা এক ধরনের জমিদারি, এক ধরনের তালুকদারি, এটা কিন্তু মোটামুটি রাজনৈতিক দলের সব নেতারা মনে করেন যে তুমি আমার দলে আসবা, দলে যোগদান করবা, তুমি একটা ট্রাইবালিজমের মতো কিছু বিলিফ নিবা এবং তার বদলে তোমাকে প্রাপ্তিও দেওয়া হবে, যার প্রমাণ হচ্ছে এবারের সাংসদদের তাদের কতটা টাকা পয়সা হয়েছে। তো সেখানে যদি আপনার দলের সংখ্যার লোক বেড়ে যায় তাহলে তো অবভিয়াসলি তাদের চিন্তা করার কথা। কারণ আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী বলেন যে না, তুমি যেহেতু দলের সদস্য না, তুমি রাজনীতি নিয়ে কথা বলার তোমার অধিকার নেই, যেটা শেখ হাসিনা কদিন ধরে বলছেন। এটা ঠিক উনি বলতে পারেন যে আচ্ছা, এরা যারা উদ্বেগ প্রকাশ করেছে তারা সমাধান দিচ্ছে না, কিন্তু তারা তো এটা হতে পারে, তারা বলছে যে সমস্যার সমাধানটা হচ্ছেই আমাদের উদ্বেগের কারণ, যে সমাধানটা হচ্ছে না বা এইভাবে হচ্ছে না। কিন্তু তিনি না বলে এই সুশীলদেরকে গালি দেওয়া, যেটা এখন খুব কমন হয়ে গেছে। এবং কিন্তু এই কথা তো সত্য যে মানে এখন যে সুশীল সমাজের কথা আমরা বলছি, তারা শেখ হাসিনাকে বলছেন সমস্যার সমাধান করতে, কিন্তু পথটা যে দেখাচ্ছেন না, যেটা আপনি বললেন। তাদের হাতে পথটা, তাদের পথটা দেখানো উচিত, তাদের একটা বলা উচিত। হাসিনা শুনুক কি না শুনুক, দে শুড গো অন রেকর্ড। আমি শুধু তাই মনে করি না, আমি মনে করি একটা বড় অংশের মধ্যে, আমি একটা উদাহরণ দিই, আমাদের মানে যে ওয়েবসাইটে আমি লিখি bdnews24.com এ আজকে একটা লেখা উঠেছে আম আদমি পার্টি, ওইটা 1 ঘন্টার মধ্যে শেয়ার হয়েছে 450। আমার মনে হয় এইটা বোঝা উচিত যে মানুষের মধ্যে একটা পর্যায়ে চলে এসছে যখন তারা আওয়ামী লীগ বিএনপি থেকেও আলাদা একটা উত্তরের জায়গা খুঁজছে। মানে ভাই, আমার প্রশ্নটা এটারই এক্সটেনশন যে বর্তমান রাজনৈতিক অবস্থা জনগণ অ্যাপারেন্টলি, আমাদের এখানে যারা এসএমএস পাঠান বা যাদের সাথে আমাদের কথা হয়, জনগণ প্রধান 2 দলের উপরে বিরক্ত, কিন্তু ভোটের সময় এই 2 দলের বাইরে জনগণ যেতে চায় না। এর কারণ আসলে কি? এটা জনগণের দুর্বলতা নাকি তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির সীমাবদ্ধতা, যে আমরা যে আসলে এটা হতে পারলাম না? উনি যে পত্রিকার কথা বললেন না, ইন্ডিয়া টুডের আগের যে সংখ্যা আছে সেটা যদি কেউ পড়ে, আমি সবাইকে মানে অনুরোধ করবো সেটা পড়বার জন্য। শুরুটাই হয়েছে এরকম যে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, তিনি ফোন না, মানে এর আগে যিনি তিনি ফোন করেছেন কেজরিওয়ালের মেইন ইলেকশন এজেন্টকে করে বলেছেন যে তোমরা খুব বাড়াবাড়ি করছো, বেশি কথা বলছো, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেজরিওয়াল আগে থেকে বলছিলেন যে উনি 27-28টা সিটে জিতবেন। আমি যদি এরকম করে বলি, ঠিক দিল্লির সিচুয়েশনে বাংলাদেশে একটা নির্বাচন দেওয়া হোক, আমি ক্লেম করছি, আমি মাহমুদুর রহমান মান্না খুবই সামান্য একজন মানুষ, ছোট্ট একটা সংগঠন করেছি নাগরিক ঐক্য, আমার সাথে অন্যান্য কিছু কিছু দলের বড় বড় মানুষ, সুশীল সমাজের পরিচয় আছে, যোগাযোগ আছে, একেবারে ফ্রি ফেয়ার আনফিল্টার্ড একটা নির্বাচন হবে। আওয়ামী লীগ দাঁড়াবে, বিএনপি দাঁড়াবে এবং এই তৃতীয় শক্তির নামেও একটা ইলেকশন হবে। রেজাল্ট কি হয় দেখা যাক। কিন্তু যদি এই মানি মাসল সব কিছু ব্যবহার করা হয় এবং সমস্ত সুবিধা নিজেরা ভোগ করে করে তারপর একসময় করে, তাহলে হবে না। সেরকম পরিবেশ দিলে আমি মনে করি মানুষের কাছে একটা অপশন যায়, কিন্তু এখন অপশন যাচ্ছে না। এই যে মানি মাসলটা এখানে ব্যবহৃত হতে পারছে, এটার জন্য কারা দায়ী আসলে? এটার জন্য তো আমরা শুধু দুটো লোককে বা দুটো দলকে দায়ী করতে পারি না, আমরাই তো সেই মানি বা আমরাই তো সেই মাসল। এরকম কথা কেন বলবেন? কাকে দায়ী করবেন আপনি? এই যে এইবার ইলেকশনে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে, ওনারা কতদূর রেখেছেন আর কতদিন দিয়েছেন সে বিতর্ক বাদই দিলাম, কিন্তু যে হিসাব এখন দিয়েছেন 5 বছর আগে তাদের সম্পত্তির হিসাবের মধ্যে কত বড় ব্যবধান রয়েছে। ওই দায়িত্ব কি আমার? ওই দায়িত্ব 16 কোটি লোকের। এটা নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল, বছরে বছরে তারা এমপিদের সম্পত্তির হিসাব দেবেন, তারা পরে এটা বাদ দিয়ে দিয়েছেন। এই যে একটু আগে যে প্রস্তাব আফসান সাহেবকে করছিলেন যে
এই সুশীল সমাজ কেন কথা বলবে? একটা বিধান ছিল নির্বাচনে যারা প্রার্থী হবেন 3 বছর অন্তত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এখন সেই বিধান উঠিয়ে দিয়েছেন, তার মানে আজকে যোগ দিয়ে কালকে এমপি হতে পারবেন। আপনি আজকে যোগ দিয়ে আগামীকালকে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবেন, আর আমি দলে যোগ দিনেই বলে টক শোতে কথা বলতে পারবো না, প্রেস ক্লাবে কথা বলতে পারবো না, এগুলো কোনো কথা নাকি? ঠিক একইভাবে আমি বলছি, যেরকম করে এই টাকা পয়সার কথা বলছেন আপনি, এটা যদি লুটপাট না হয় তাহলে এটা কি? এবং তারপরে দেখেন নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ছিল সেটা ব্লাড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তার মানে সমস্ত দুর্বৃত্তায়ন তারাই করছে। আমি একা আওয়ামী লীগকে বলছি না, কিন্তু ক্ষমতায় যারা ছিলেন তারা সবাই এই জন্য কম বেশি দায়িত্ব নেবে। এই দায়িত্ব সিপিবি কেন নেবে, বাসদ কেন নেবে, যারা কোনোদিন ক্ষমতায় ছিল না তাদের সাধারণ জনগণ কেন নেবে? মঞ্জু ভাই, আমি মান্না ভাইয়ের ছিল দেওয়ার প্রশ্নটা আপনাকে করতে চাই যে এটা যদি দুর্বৃত্তায়ন না হয় তাহলে দুর্বৃত্তায়ন আসলে কোনটা, এবং সম্মিলিত দুর্বৃত্তায়ন হচ্ছে ওয়েবসাইট থেকে, এটার প্রসঙ্গে আপনি কি বলবেন? সম্মিলিত দুর্বৃত্তায়ন তো হচ্ছে। এই ক্ষেত্রে মান্না ভাই যেটা বললো বা আফসান ভাই চমৎকার করে যে কথাগুলো বলেন, আমরা কিন্তু এই কথাগুলো সাধারণ মানুষ বলে, যারা ওয়েবসাইটে আপনাকে পোস্ট দেয় অথবা যদি চায়ের দোকানে বসে মফস্বল এলাকায় বা শহরতলিতে বা ক্যাম্পাসে ছাত্ররা এই কথাগুলো বলে। কিন্তু এখান থেকেই তারা যখন নেতৃত্ব পর্যায়ে চলে আসে, দেখবেন কথা আস্তে আস্তে বদল হয়ে যায়, এবং শেষ পর্যন্ত আমাদের এই টেবিলে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন তাদের মধ্যে শেষ পর্যন্ত এই দুর্বৃত্তায়নের নেতৃত্ব দেওয়ার ভাগের অংশীদার হিসেবে কথার বদল হয়। কথার বদল হয় বুদ্ধিজীবীদের, সুশীল সমাজের। যেটা বললেন আফসান ভাই যে তালুকদারি এক ধরনের প্রমাণ হয়েছে, তারা মনে করেন এই তালুকদারিত্ব কিন্তু আমরা সুশীল সমাজ, আমরা বুদ্ধিজীবীরা মেনে নিয়েছি। তার কারণ আমরা যদি 42 বছর দেখি, বেশি একেবারে শুরু থেকেই দেখি, আমরা কিন্তু একেবারে আজকের সুশীল সমাজ টোটালি বিভক্ত। যে দুইটা দলকে আমরা অভিযুক্ত করি, দুই দলের মধ্যে আজকে লেভেল করা আওয়ামী বুদ্ধিজীবী, বিএনপি বুদ্ধিজীবী, আর মাঝখানে আরেকটা যারা নিরপেক্ষ ছিল একসময়, তারাও আবার তৃতীয় ধারার রাজনীতির, মানে তৃতীয় শক্তির অথবা অসাংবিধানিক সরকারের অথবা সামরিক সরকারের। আপনার কথা খুবই সত্য, কিন্তু প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর রেহমান সোবহানকে আপনি কোন জায়গায় ফেলবেন? তারা বলছেন যে এই নির্বাচনটি পিছিয়ে দাও। সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন, তারা লেভেল করেন তারা আওয়ামী বুদ্ধিজীবী। আপনি যদি জিজ্ঞেস করেন, এখন সেদিন যে আলোচনা হয়েছে এবং যে আলোচনার প্রেক্ষিতে আজকে আমরা এই আলোচনাটি করছি, তারা সময়ের কাজ সময় না করে যখন দেখেন যে নির্বাচনের জাস্ট 3 দিন 4 দিন আগে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন, তখনই যেটা আপনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন দেরি হয়ে গেছে। আরেকটা হচ্ছে, এদের মধ্যে যাদের প্রাধান্য দেখা গেল তাদেরকে কিন্তু আমরা 1/11-এর সময় লক্ষ্য করলাম এরকম যোগ্য প্রার্থী আন্দোলনের কথা বলে অ্যাম্বাসেডর হলেন বিভিন্ন জায়গায়, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন। যখন ক্ষমতার জন্য ফ্ল্যাগ নেওয়ার জন্য আপনি অতীতের সকল কথা বাদ দিয়ে উল্টো দিকে যান। ভাই, এটা প্রায় শুনি, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এমন কি বড় পোস্ট, 3 মাসের জন্য একটা সরকারের উপদেষ্টা, এটা একটা রাজনীতি, মান্না ভাইয়ের মতো রাজনীতি, যারা 60 বছরের মধ্যে 50 বছর পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে তারা ফ্ল্যাগ নেওয়ার স্বপ্ন, এখনো মান্না ভাইয়ের ফ্ল্যাগ জোটে নাই। অথচ সেই সময় 3 মাস কারো পক্ষে বা বিপক্ষে কথা বলে ফ্ল্যাগ হয়ে যাওয়া, এটা ভীষণ মর্যাদা। ডক্টর আকবর আলী খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং আরেকজন উপদেষ্টা হাসান মোরশেদ চৌধুরী, তারা তো 2 সপ্তাহের মধ্যে ছেড়ে দিলেন সেই ফ্ল্যাগ, সেই কথা। এইটা আমি মানতে পারি না যে একটা মানুষ 50 বছর পর গিয়ে, এটা তো খুব সামন্ত সুলভ কথা। তুমি আমার চাকরি করবা, তারপর তুমি একটা প্রমোশন পাইবা। যে কোনো মানুষের সাংবিধানিক ভাবে অধিকার আছে করার। সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কাছে তৃতীয় কোনো শক্তি নেই। আর তৃতীয় শক্তি বলতে বলে মিলিটারির আসার কোনো ইচ্ছা নেই, কারণ মিলিটারি রুটি রুজির জন্যই নড়াচড়া করে। এখন মিলিটারি রুটি রুজি তো কমে যাবে যদি তারা ক্ষমতায় আসবে। যেটা হয় যে সাধারণ সৈনিকরা ব্লু হেলমেট চায়, কারণ তাদের অনেক বেশি সুবিধা। আমার মনে হয় ওইটা কোনো বিষয়ই না। মূল বিষয় হচ্ছে যে আমাদের দেশে যারা সুশীল সমাজ, মঞ্জু ঠিকই বলছে যে তারা বিভিন্ন সময় সরকারে, কিন্তু তাহলে আমি যদি বলি যে এই সংসদে যারা আছে, এই 300, যাদের প্রত্যেকের বিরুদ্ধে এই অর্থ বানাবার অভিযোগ আনা যেতে পারে, যারা এই দল বা এই সংসদে রয়েছে, আপনি কি তাদেরকে সমান সমান? আফসান ভাই, আমি এই ব্যাপারে আপনার সাথে একমত, কিন্তু আমার কাছে যেটা সুশীল সমাজের ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, তারা কিন্তু আমাদের বিভিন্ন সংকটের সময় তারা কিন্তু আসলে রেখে ঢেকে কথা বলেন। যেমন আমরা যে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলাম, তাদের কি কারো কিন্তু আমরা বড় করে মুখ খুলতে দেখি নাই। প্রফেসর ইউনূস নিয়ে আমরা কিন্তু এক ধরনের সমস্যার মধ্যে পড়লাম, কে কোন পক্ষে আছে সেটা কিন্তু বড় করে কেউ বলে না। আমি একবার বোধহয় বলেছিলাম যে বাংলাদেশে কোনো সুশীল সমাজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যারা স্বাধীন, মুক্ত বুদ্ধি। বাংলাদেশ
বাংলাদেশে আছেই তো হলো আওয়ামী সুশীল সমাজ আর সুশীল সমাজ দল, সেটা অবশ্য ওইটা আরেক একই ভাবে ওই সংকটে চলে গেছে। আমার মনে হয় যে এই জিনিসটা সাধারণ মানুষের সঙ্গে কথা বললে যে একেবারেই নিচু স্তরের, তারা বলে, আমার ড্রাইভার বলে যে ভাইয়া আমি আওয়ামী লীগ বিএনপি কাউকে সমর্থন করি না, এটা তো 5 বছর আগে কেউ বলতো না। খালি দুটি বাক্য আফসার সাথে যোগ করতে চাই। একটি হচ্ছে যে আমাদের এই বুদ্ধিজীবীরা কিন্তু আমরা কি করি, কেন এই ভাগের মধ্যে গেছে, এখন অবস্থাটা এমন হয়েছে তাদের অস্তিত্ব, একজন শিক্ষক যদি হয় বিশ্ববিদ্যালয়ে, তার বিশ্ববিদ্যালয়ে টিকে থাকা মুশকিল হয় আপনি যদি কারো পক্ষ সমর্থন না করেন, এবং সেই উচ্চাকাঙ্ক্ষা একসময় উপাচার্য হবার আকাঙ্ক্ষায় গিয়ে পরিণত হয়, বা সরকারের সমর্থন না করলে আসলে উপাচার্য হওয়া যায় না, এই অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় খালি বলবার, এই যে সুশীল সমাজ যারা এখন তৎপর, এই যে 3 মাস ধরে এক ধরনের গণহত্যা চললো, তখন কিন্তু কেউ মুক্ত বুদ্ধি নিয়ে এগিয়ে আসলেন না, তারা সম্মিলিতভাবে যে জেল করে এটা কিন্তু বন্ধ হওয়া উচিত ছিল। এটা কিন্তু আবার একটু বেশি হলো, সুশীল সমাজের এরা 54 জন একসঙ্গে না বললো, তারা 20 জন 25 জন 30 জন 2 জন 3 জন তারা কিন্তু অনেকবার বলেছেন যে এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত, এটা ঠিক হচ্ছে। কিন্তু আজকে যেভাবে সোচ্চার তারা, এটা হলে কিন্তু অনেকের প্রাণ বেঁচে যেত। না, আওয়ামী লীগের অনেক হত্যাকাণ্ড আমরা এই সরকার আমলে সোচ্চার হয়ে কোনো কিছু বলারও ঝুঁকি আছে নিশ্চয়ই, আপনি এটা জানেন। অনেক কঠিন সময় আমরা পেরিয়ে এসেছি। বাংলাদেশের যত যারা পরবর্তী সুশীল সমাজ হয়েছে বা তাদের ছেলে মেয়েরা সুশীল সমাজ হয়েছে, তারা লাইন করে বাকশাল জয়েন করতে গেছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যাইতেছেন কেন ইউনিভার্সিটিতে, বলেছে সমাজতন্ত্র ইউনিভার্সিটিতে, বলেছে সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলে মুখ সেলাই করে দেবে। ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষকের কতটা বুকের পাটা আছে যে সে ছাত্র যখন বলবে সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললে মুখ সেলাই করে দেব, এই রাষ্ট্রটা ভয়াবহতার মধ্যে বিরাজ করে, সাংবিধানিকতা না থাকলে এটা আমাদের একটা অনেক বেটার অবস্থা এখন অবস্থান করছে না কথা বলার ক্ষেত্রে আমরা বেটার অবস্থান নিচ্ছি। মজুবে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর প্রশ্নটি আপনাকে আগেই করে রাখতে চাই যে 18 দলের গণতন্ত্রের অভিযাত্রা প্রতিহতে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সক্রিয় ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো, কিন্তু এই অবরোধের সহিংসতা প্রতিরোধে তারা সোচ্চার থাকে না, জনসাধারণের নিরাপত্তা তাদের কাছে গুরুত্ব পায় না, এরকম একটা অভিযোগ আমরা প্রায় শুনি। এইটা যদি আপনি একটু খুব কম সময় বিশ্লেষণ করেন, আমরা ফিরে আসার পরে। বিরতির পর ফিরলাম আজকে বাংলাদেশে। মঞ্জু ভাই, বিরতির আগের প্রশ্নের সাথে আপনি যোগ করতে চাই, কিন্তু সময় 1 মিনিটের মধ্যে আপনি একটু বলবেন যে বিএনপির আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থান সরকারি দল নিয়েছে, এই ক্ষেত্রে সরকারি দল এখন পর্যন্ত সফল মনে হলো, জনগণ আর গণতন্ত্র কি সফল কিনা? এক কঠিন প্রশ্ন। সহজ উত্তর হচ্ছে যে কোনো গণতন্ত্র কিন্তু একদিনে সফল হবে এটা মাপকাঠিতে আমরা আসতে পারবো না। তো কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের এবং জনগণের সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। আর এই অবরোধটা সরকারি দলের যে তৎপরতা আপনি শুরুর দিকে যেটা বলছিলেন, এটি হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি যে গত 3 মাসের যে আন্দোলনটা চলছিল সেই সময় একতরফা ওই আন্দোলনে মাঠে কেউ ছিল না, বিরোধী দলও ছিল না, সরকারি দলও ছিল না, ছিল কেবলমাত্র কিছু জঙ্গিবাদী গেরিলা কায়দায় আক্রমণকারী নাশকতাকারী লোকজন। সে জায়গায় অন্তত আপনি এর আগে আলোচনার মধ্যেও বলছিলেন যে বিরোধী দল আন্দোলনের কর্মসূচি দিয়ে এই 3 মাস 6 মাস আমরা প্রথম দেখলাম বিরোধী দলের কোনো নেতা রাজপথে নাই। যেদিন কর্মসূচি তার আগের রাতে চাঁদ রাতের দিন আউটসোর্সিং করা, কেবল বোমাবাজি আর আগুন জ্বালানো, এছাড়া কিছু নাই, রেল লাইন উপরে ফেলা। কিন্তু এর মধ্য দিয়ে বিরোধী দল যদিও ঘরে থাকে, শেষ কর্মসূচিতেও বিরোধী দলের কোনো নেতা ছিল না। সরকারি দল যে অন্তত তাদের আওয়ামী লীগের সাথে জনগণের এক ধরনের প্রোটেক্ট করার দায়িত্ব, সেই কারণে এসছে। আমি দুটি শব্দ বলে শেষ করব। একটি হচ্ছে এই ক্ষেত্রে আমি মনে করি এই অবরোধের যারা সমালোচনা করছেন সরকারি দল কেন করলো, আমি মনে করি ইনজেকশন নেওয়া দুটিই খারাপ। আন্দোলনের নামে ড্রাগের ইনজেকশন দিয়ে যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল, সেই তুলনায় এটি প্রতিষেধক ইনজেকশন। একটু কষ্ট লাগলো, এটা আমার ধারণা রোগ আমার কাছে ব্যাখ্যা মনে হচ্ছে। আপনি বলছেন যে বিএনপি নেতাকর্মীরা কেন থাকছে না, বিএনপি নেতাকর্মীরা বের হলেই আপনারা গ্রেফতার করছেন, সেটিও আমরা আসলে সেটা কিন্তু একেবারে শেষে 6 মাসের মধ্যে আমরা দেখি এরা ঘরে বসেই কর্মসূচি দিয়ে দেয় অবিরাম অবরোধ। না মঞ্জু ভাই, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, তারা মওদুদ আহমেদ গ্রেফতার হয়েছেন 1.5 মাসের বেশি সময় হয়ে গেছে মনে হয় আমার। এইটা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে ক্ষুদ্রতর স্বার্থে, ক্ষমতা যাওয়ার স্বার্থে জনগণ বৃহত্তর ত্যাগ করেছিল, এখন বৃহত্তর জনগণের স্বার্থে এই ক্ষুদ্রতর আপনার জন্য স্বার্থটা ক্ষুদ্রতর। কিন্তু মান্না ভাই, আমি আপনার কাছে আসতে চাই যে আপনি একটু বলছিলেন যে ওই সুশীল সমাজের ভূমিকা নিয়ে আপনি একটু বলবেন, আপনি বলে শেষ করে দেন। শুধু আমাদের গবেষক দল আপনাকে জানিয়েছেন যে ইসির ওয়েবসাইটে 2 দিন ধরে সমস্যা করে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু এখন আরো আগের চেয়ে আরো ভালোভাবে ডাউনলোড করা যাচ্ছে, স্পিড নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি অবশ্য জানতাম না, এই নির্বাচনে আমার কোনো আগ্রহ নাই, সেজন্য আমি জানতাম না। মানে আপনি নিজে যে কমেন্টটা শেষে করেছেন সেইখানে ওটা আমি কোনো কথা বলতে চাইছি না, যেহেতু আগ্রহী নেই, আমার নিজের বেশি আগ্রহ নেই,
যে দেশের জনগণের আগ্রহ নিয়ে, কিন্তু আমি এরকম করে একটা কথা বলি, একটা চোর বললেও চুরি করা খারাপ, ওকে আমি পানিশমেন্ট দেবো নাকি, এই তুই কথা বললি কেন, তুই চোর হয়ে, চুরি করাটা তো খারাপ। সুশীল সমাজ বা যাকেই বলেন, এটা ভালো কথা যে দিবে, তো ভালো কথা বলবে, ভালো কথা বলবার জন্যই তো গণতন্ত্র, যে কোনো কথা বলবার জন্যই গণতন্ত্র। কিন্তু যখন আপনি সুশীল সমাজ বলছেন, তাদেরকে একটা সমাজ পরিবর্তনের এজেন্ট মনে করছেন, তখন কিন্তু আন্ডারগ্রাউন্ডসে যে কথা বলেন সেটাতে যাওয়া উচিত। তারা হলো সেই সমস্ত মানুষ যারা নিজের পেশা নিয়ে, নিজের জীবিকা নিয়ে ব্যস্ত, সংগ্রাম করে জীবন জীবিকা বদলাতে, উন্নত করবার চেষ্টা করে। সেই অর্থে সুশীল সমাজ আপনি ধরেন, এবং তারা আপনি ধরেন লেস ওয়ারেচার মুভমেন্ট দেখেন, সারা বিশ্বে এইরকম সুশীল সমাজের আন্দোলন হয়েছে, যুদ্ধবিরোধী আন্দোলন। আপনি মার্টিন লুথার কিংয়ের আন্দোলনকে কি বলবেন? সুশীল সমাজের আন্দোলনই বলবেন, নাগরিক অধিকারের জন্য আন্দোলন বলবেন। এইখানে কয়েকজন একটা টক শো করলো কিংবা একটা গোল টেবিল বৈঠক করলো, আর সেই নিয়ে তো হুলস্থুল করবার মতো কোনো বিষয় নাই, কিন্তু তারা একটা সাজেশনের কথা বলছেন। এই জন্য আমি মনে করি সুশীল সমাজের সঙ্গে গণতন্ত্রের কোনো বিরোধ হবার প্রশ্ন নেই, তবে তারা গণতন্ত্র নির্মাণ করতে পারবেন এরকম দাবি তারা করেন যদি, আমি মনে করি সেটা ভুল হবে। সমস্যাটা হচ্ছে কি, আমি শেষের দিকে একটা কথা বলি, তা হচ্ছে এই যে সরকার মাঝে মাঝে ব্যাখ্যা দিচ্ছেন, খানিকটা মঞ্জু যথেষ্ট পরিমাণে মানে একটা পলিসির মধ্যে থেকে, নীতির মধ্যে থাকার কথা বলেছেন, পরে আবার এটা মানে এক ধরনের ডিফেন্স করারও চেষ্টা করেছেন। এইখানে হচ্ছে সরকারের সবচেয়ে সমস্যা। আপনি নিজেই যেরকম করে বলছেন, 3 দিন ধরে বালু ভর্তি ট্রাক পড়ে আছে ওখানে, এটা কেউ কি বিশ্বাস করবে? এত বড় মিথ্যাচার করছেন আপনি, তারপরে আবার বলছেন যে ওরা কেন কথা বলবে, ওরা তো লেখাপড়া জানে, কথা বলতে জানে। তার মানে এই যে মিথ্যা কথা বলা হচ্ছে, আপনাকে বলতে হবে এটা মিথ্যা। এটা যতক্ষণ পর্যন্ত আপনি মিথ্যাকে মিথ্যা বলতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র হবে না। সুশীল সমাজ মানে যারা সুশীল কথা বলবে, সুশীল আচরণ করবে, সেই রকম মানুষ তো এদের মধ্যে অনেকেই আছেন। তারা যদি 3 মাসের জন্য অ্যাডভাইজার হন, আবার 14 দিন পরে পদত্যাগ করেন, দে আর ব্রেভ পিপল। এরকম পারেন না আমাদের দেশে সাধারণত। আমরা একবারই দেখলাম এই সাম্প্রতিককালে, যেরকম তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মেনন মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, পরে কিন্তু আবার দেখেন নিলেন, এরা আর একবার যাননি। আমরা আজকে অনুষ্ঠান শেষ করে দিতে হচ্ছে। জনাব আফসান চৌধুরী, আপনি যদি নববর্ষের একটা শুভেচ্ছা দিয়ে শেষ করে দেন। আমার যেটা মনে হয় নববর্ষের শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে জি, যে 2013 গেছে, খোদা হাফেজ, আর যেন দেখা না হয়। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।